জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল চলতি তরঙ্গ। তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। হাততালি হাততালি দাও। সবাইকে হ্যাপি বার্থডে বলে দাও। পিসি রয়কে এই তো ঠিক আছে। কিন্তু দেখো এনাদের জীবন পড়লে আমাদের কি মনে হয় যে এনারা যখন পেরেছে আমাদের সাধারণ জীবন আমরা আমাদের মতো কিছুটা হলেও পারতে পারি। তাই এই কিছুটা পারার শিক্ষাটা এই বই না পড়লে জীবন না জানলে সম্ভব না। তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1861 সালে তার জন্ম এবং 1944 সালে তার দেহাবসান। পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রসায়ন বিজ্ঞানকে অবলম্বন করে মানুষের জীবন জীবিকার আসল সমস্যার সমাধান করে দেশে এক স্বনির্ভর স্বাধীন বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টায় বাঙালি রসায়ন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় সারা জীবনকে রসায়ন চর্চার কাজে নিজেকে নিয়োজিত করেন। ভারতবর্ষে আধুনিক রসায়ন শাস্ত্রের জনক হলেন বাঙালি রসায়ন বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র। প্রফুল্লচন্দ্র রায় হলেন একজন শ্রেষ্ঠ রসায়নবিদ, গবেষণাগারের পরিশ্রমী বৈজ্ঞানিক, মার্কিউরাস নাইট্রাইটের মতো গুরুত্বপূর্ণ যৌগের আবিষ্কর্তা, রসায়ন বিদ্যা গোষ্ঠীর প্রতিষ্ঠা, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা, ভারতের দেশীয় শিল্পোন্নয়নের প্রতিকৃতি, হিন্দু রসায়ন শাস্ত্রের রচয়িতা, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা, দরদি মহান শিক্ষক, উত্তর ও পূর্ববঙ্গে বিধ্বংসী বন্যার ত্রাণ কার্যে ছাত্রসহ সক্রিয়ভাবে যোগদান সহ অসংখ্য সমাজসেবা ও জনহিতকর কার্যের রূপকার। প্রাচীন ভারতের রসায়ন চর্চায় যে সমস্ত ভেষজ নিদর্শনের বর্ণনা আছে, যেমন বাসক, কালমেঘ, কুর্চি প্রভৃতি সবই বৈজ্ঞানিক প্রণালীতে তৈরি করে সাফল্যের সাথে ব্যবসায়িক কাজে লাগিয়েছেন বিজ্ঞানী ও কর্মযোগী প্রফুল্লচন্দ্র রায়। সর্বোপরি প্রফুল্লচন্দ্র রায়ের স্বদেশানুরাগ ও দেশপ্রেম এক জ্বলন্ত নিদর্শন। 1861 সালের 2রা আগস্ট বাংলাদেশের খুলনা জেলার পাইকপাড়া থানার রালুলি গ্রামে জন্মগ্রহণ করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মের সময় পাইকপাড়া থানার রালুলি গ্রামটি যশোর জেলায় অবস্থিত ছিল। প্রফুল্লচন্দ্র রায়ের পিতার নাম হরিশ্চন্দ্র রায় এবং মাতার নাম ভুবন মোহিনী। পিতা হরিশ্চন্দ্র রায় ছাত্র হিসাবে খুবই মেধাবী ছিলেন। পিতা হরিশ্চন্দ্র রায় পার্সি ভাষা জানতেন, সংস্কৃত ও আরবি ভাষাও শিক্ষা লাভ করেন। ইংরেজি সাহিত্য তার দখল কম ছিল না। প্রফুল্লচন্দ্র রায়ের মা ভুবন মোহিনী ছিলেন ভাড়া সিমলা গ্রামের নবকৃষ্ণ বসুর কন্যা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বয়ং ভুবন মোহিনীকে বাংলা শিক্ষা পাঠ করতে সাহায্য করেছিলেন। আমি যেটা বলছিলাম যে এই কাজটা শুধুমাত্র এমন নয় যে একজন বিজ্ঞানী, তাই না, একজন দেশ সেবক। এবং আমি বারবার যেটা বলছি, বিশেষ করে যারা বড় হয়েছে এটা বুঝো, পরাধীন ভারতবর্ষে তিনি কাজ করছে না। এটা তুমি যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণই স্বাধীনতার সঙ্গে, এই যে তোমরা একটু আগে জাতীয় সঙ্গীত করলে, বিজ্ঞানীর জন্য জাতীয় সঙ্গীত কেন, এইটা অনুভব তখনই করতে পারবে যখন তুমি এগুলো পড়বে, বুঝবে, ঠিক না? সেই জন্যই আমাদের আজকের উদ্দেশ্য। আচ্ছা, তো এই মহান বিজ্ঞানী সম্বন্ধে আরেকটু শুনি আমরা, ওনার ছোটবেলা সম্বন্ধে। তো আরেকজন যে নিজেই কেমিস্ট্রি পড়ে, সায়ন্তিকা দিদি, দিদি তোমাদের একটু পড়ে শোনায়, তোমরা শোনো। চার দেওয়ালের মধ্যে বসে থাকতে একদম ভালো লাগতো না সেদিনের সেই কিশোর প্রফুল্লচন্দ্রের। তবে পড়াশোনাকে একেবারে অবজ্ঞা করতেন না তিনি। ধীরে ধীরে বইয়ের প্রতি এক ধরনের টান অনুভব করলেন। কখনো কখনো রাত্রি জেগে বই পড়তেন। ভালো লাগতো নিউটনের জীবনী পড়তে। গ্যালিলিওর উপর যে সামাজিক উৎপাদন করা হয়েছিল সেই কাহিনী শুনে চোখ দুটো অশ্রুসজল হয়ে উঠতে পারে। আর ভালোবাসতেন শেক্সপিয়ারের নাটক পড়তে। রাত জেগে পড়াশোনা করার ফল অচিরেই পিঠেগুলো পাচ্ছে। এমনিতেই তিনি ছিলেন রুগ্ন আর দুর্বল।
ভয়ঙ্কর অনিয়মে অজিষ্ণুতা রোগ পেয়ে বসলে তাকে। রোগের কারণা এতদূর পৌঁছল যে হরিশ্চন্দ্র তার এই ছেলেটিকে কলকাতায় রাখতে ভরসা পেলেন না। তাকে নিয়ে চলে গেলেন রারুলি গ্রামে। তখন তিনি হেয়ার স্কুলের 4th ক্লাসের ছাত্র। এই সেই চেনা মাঠ, চেনা পরিবেশ। এখানে এসে যেন হাফ ছেড়ে বাঁচলেন 13 বছরের কিশোর প্রফুল্লচন্দ্র। এবার আর দৌরাত্ম নয়, আমচুরি করা নয়, প্রফুল্লচন্দ্রের চরিত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। বাড়িতে অসংখ্য বই ছিল, বাবার সংগ্রহ। এবার সেই বইয়ের রাজত্বে ডুবে গেলেন প্রফুল্লচন্দ্র। মন দিয়ে পড়লেন রাজেন্দ্রলাল মিত্র, বিধিমার্থ সংগ্রহ, শেক্সপিয়ারের নাটক, আরও কত। তাহলে তোমরা দিদির পড়াটা যদি শুনে থাকো তাহলে কি দেখলে? গ্যালিলিও বা তিনি নিউটন, তাদের জীবনী পড়লেন। আবার দেখো শেক্সপিয়ার কি, উনি কি নাটক লিখতেন, উনি তো বিজ্ঞানের মানুষ না, কিন্তু নাটকও তো মানুষের কথা বলে। তাহলে সেইগুলো যখন ছোটবেলায় উনি পড়লেন, তোমরা দেখলে তার মনে, তিনিও ছোটবেলা উনি কত হয়েছিল তো দুরন্ত মনে করতো, আমরাও যেমন করে থাকি, কিন্তু তখন তার মনে হলো না কি করা দরকার, নাকি না? তাহলে এই যে পড়লো, এই পড়াটা থেকে আমাদের শেখা, আমাদের মধ্যে যদি একজনেরও মাথায় একটু ঢোকে যে আচ্ছা বই পড়ার, জীবনী পড়ার এবং কাদের থেকে আমরা এসেছি সেটাকে জানা কতটা দরকার, তাহলে হয়তো আমরা আরো পড়তে জানতে ইন্টারেস্টেড হবো, নাকি না? কলেরা জীবাণু খুব বেশি দিনের কথা নয়, 20 শতাব্দীর মধ্যভাগেও এমন মানুষ একজন ছিল না যে কলেরার ভয়ে শিহরিত হয়ে উঠত। কলেরা মানেই তখন সাক্ষাৎ মৃত্যু। তাই বলে বর্তমানে ভয় যে একেবারে কেটে গেছে এমন নয়। উন্নত চিকিৎসা প্রণালী আবিষ্কৃত হওয়ার উপযুক্ত সময় রোগীর সুচিকিৎসা লাভ করলে মৃত্যুর সম্ভাবনা নেই, বা যথাসময়ে টিকা গ্রহণ করলে ভয় দূরীভূত হয় এই মাত্র। কলেরা গ্রীষ্মকালে দেশের রোগ, গ্রীষ্মকালের দেশ মানে আমাদের মতো দেশ, তাই তো? আফ্রিকা, মিশর ও ভারতবর্ষে মাঝে মাঝে অঞ্চল বিশেষে অতি ভয়াবহ আকার ধারণ করে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর একেবারে উজাড় হয়ে যায়। উজাড় হয়ে যাওয়া মানে কি? মানুষ মরে যায়, বুঝতে পারছি? এবার শোনো, কলেরা আজকের আন্তরিক রোগ সমূহের আওতায় পড়ে, কিন্তু 19 শতাব্দীর শেষ ভাগে, 19 শতাব্দীর শেষ ভাগ মানে 1900 সালের শেষের দিকে বুঝেছি পর্যন্ত মানুষ কলেরার কারণ নির্ধারণ করতে পারেনি। এর পেছনে ঈশ্বরের রোষ আছে বলে অনেকেই মনে করত। কোথাও কলেরা আত্মপ্রকাশ করলে রোষ শক্তির জন্য পূজা অর্চনা হতো। আমাদের দেশে কলেরার অধিষ্ঠাত্রী দেবী হিসাবে কল্পনা করা হতো মা শীতলাকে। আজও তার পুজো হয়, তোরা শুনেছিস, অনেকেই শীতলা পুজো দেয়, হ্যাঁ কি না? কলেরা রোগের জন্য, ঠিক? তাহলে কুসংস্কার কি ঠাকুর সে আমরা জানি না, কিন্তু যেটা হতো বা আজও হয়। এবার জেনার, পাস্তুর প্রমুখ বিজ্ঞানীদের গবেষণা থেকে একদিন প্রমাণিত হয় রোগের পেছনে রয়েছে অদৃশ্য জীবাণুদের হাত। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হওয়ার ফলে নানা জাতের জীবাণু শনাক্ত করা সম্ভব হয়েছে। তখনই বিজ্ঞানীদের ধারণা হয় কলেরার মতো ভয়াবহ রোগটির পেছনে রয়েছে কোনো না কোনো জীবাণুর ভূমিকা। যে সময় কথা বলা হচ্ছে সে সময় বিভিন্ন জাতের জীবাণুকে শনাক্ত করার জন্য একটা প্রবল সাড়া পড়ে গিয়েছিল চারিদিকে। শুরু হয় পাস্তুরের হাতে। পাস্তুর নিজেই অ্যানথ্রাক্স এবং জলাতঙ্ক রোগের কারণ ও প্রতিষেধক আবিষ্কার করেন। পাস্তুরের যুগান্তকারী আবিষ্কারগুলি বহু বিজ্ঞানীকে অনুপ্রাণিত করে, ফলে বহুজনে এগিয়ে আসে। তাদের মধ্যে রবার্ট কোখ অন্যতম। 1882 সালে মাত্র 38 বছর বয়সে যক্ষার জীবাণু আবিষ্কার করে জগৎ জোড়া সুনাম তিনি অধিকার করেছিলেন। অধ্যাপনা করতেন জার্মানি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, জার্মানি মানে জার্মান দেশের কথা বলছি, ঠিক আছে? সেই সময় তিনি গ্রীষ্মকালে ভয়াবহ রোগের কলেরা সম্বন্ধে অবগত হন এবং গবেষণার জন্য আগ্রহী হন। কিন্তু জার্মানিতে বসে গবেষণার সুযোগ ছিল না। কেন? কারণ ওটা গরমের দেশ না, ঠিক তো? কারণ সেসব দেশে কলেরা হতো না। কোক বুঝলেন তার উদ্দেশ্যকে সিদ্ধ করতে প্রাচ্যের দেশে আসতে হবে। প্রাচ্য মানে এই যে আমাদের মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশকে প্রাচ্যের দেশ বলে, বুঝেছি? এটি সম্ভবত একমাত্র সরকারি সাহায্য লাভ করেন। সুযোগ খুঁজতে লাগলেন কোক ও তার সুযোগে তাড়াতাড়ি লাভ করলেন। এরা শুনবি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তাদের প্রদান করলেন গবেষণার ভিত্তি এবং কলেরা রোগের কারণ অনুসন্ধানের জন্য তাকে পাঠিয়ে দেওয়া হলো মিশরে। মিশরে বেশ কিছুকাল অবস্থান করলেন। প্রাথমিক কিছু তথ্য লাভ করার পরে কলেরার প্রকোপ যেখানে বেশি সেই ভারতবর্ষে আসার চেষ্টা করলেন। কর্তৃপক্ষ সম্মত হওয়ার পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে শুরু করলেন গবেষণা, ঠিক আছে? তাহলে বলেছিলাম কলকাতাতে আবিষ্কৃত হয়েছিল। কলকাতা অবস্থানকালে কোক হাসপাতাল ছাড়াও কলেরা আক্রান্ত অঞ্চল সময় ছুটতেন, রোগীদের পরীক্ষা করতেন, সেবা করতেন। আর এই সব করতে গিয়ে তিনি বহুবার নিজের জীবনকে বিপন্ন করেন। অবশেষে বেশ কয়েক বছর কলকাতায় গবেষণা চালানোর পর পুনরায় গমন করেন মিশরে। সেখানেই তিনি শনাক্ত করেন কলেরা জীবাণুকে। গবেষণা থেকে তিনি প্রমাণ করেন এটি জলবাহিত জীবাণু। দূষিত জল এবং দূষিত খাদ্যের মাধ্যমে মানবদেহে সংরক্ষণ হয়। এই আবিষ্কারের পেছনে তার ব্যয় হয়েছিল সুদীর্ঘ 10 বছর। তাহলে তিনি 10 বছর ধরে উনি এটার জন্য কাজ করেন এবং এই রোগের জীবাণু আবিষ্কার করেন এবং তার থেকে আমরা মুক্তি করি, বুঝলি? তাহলে কেন এই গল্পটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ? কারণ এই গল্প থেকে আমরা কি শিখলাম? কলকাতার নাম আমরা সবাই জানি। আমাদের দেশে যে এত বড় একটা ওষুধ আবিষ্কার হয়েছিল সেটা হয়তো আমরা নাও জানতাম।
আমরা দেখলাম যার সম্পর্কে আমি বলতে চলেছি তার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। তিনি 1791 সালে জন্মেছিলেন এবং 1867 সালে মারা যান। তার জীবন শুরু হয়েছিল একেবারে নিম্ন স্তর থেকে। তিনি 1791 সালের 22 সেপ্টেম্বর লন্ডনের টেমস নদীর তীরে নিউইংটন বার্কস নামে একটা শহরতলির এলাকায়। বাবা ছিলেন নিরক্ষর এক কর্মকারী। 9 বছর বয়সেই তাকে হারান হয়। ফলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। এই সময় সরকারি দারিদ্র ভাতায় তাদের সংসার চলত। মাইকেলের ভাগ্যে সারাদিন যুক্ত একটিমাত্র শুকনো রুটি, থাকতেন লন্ডনের একটা গাড়ি ভাড়ার ভাঙা ঘর ছেলে গড়ে। অথচ অক্ষর জ্ঞান শূন্য এরকম একটা পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বিজ্ঞান গবেষণার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। কিন্তু এই আগ্রহকে কাজে লাগানোর মতো কোনো সুযোগই ছিল না তার কাছে। বাল্যকালে বেশি দিন স্কুলে পড়াশোনা করারও সুযোগ হয়নি তার। বছর কয়েকের মধ্যে অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তারপর নেমে আসে রোজগারের ধান্দায়। প্রথমে তিনি পত্রিকা ফেরি করার কাজ করেন। তখনকার দিনে আজকের মতো ঘরে ঘরে পত্রিকা কিনে পড়ার প্রচলনও ছিল। কেউ পত্রিকা কিনে পড়তেন, কেউ বা পড়তেন না। পত্রিকার হকাররা একজন পাঠককে পয়সার বিনিময়ে কিছুক্ষণের জন্য পত্রিকা ভাড়া দিতেন। তারপর তার পড়া হয়ে গেলে আবার নিয়ে যেতেন আরেকজনের কাছে। এমনি করে পত্রিকা ভাড়া দেওয়ার কাজ চলত। আর এই পত্রিকা ভাড়া দেওয়াই কাজ করছিলেন কিশোর ফ্যারাডে। এরপর তিনি কাজে নেন বই বাঁধাইয়ের কারখানা। এখনকার কাজ তার ভালো না লাগলেও এখানে তিনি বেশ কিছু মূল্যবান বই পড়ার সুযোগ পান। তখন তার 19 বছর বয়স। তখন একদিন প্রকৃতি বিজ্ঞানের উপর বক্তৃতানুষ্ঠান সংক্রান্ত একটি বিজ্ঞাপন তার চোখে পড়ে। প্রবেশ মূল্য 1 শিলিং। পয়সা ধার করে নিয়ে তিনি ঢুকে পড়লেন হলের ভেতরে। কিন্তু তিনি শুধু বক্তৃতাই শুনলেন না, নোটও করে আনলেন। তারপর সেই নোট এবং তার সাথে ছবি সংযোজন করে রচনা করলেন একটি বিজ্ঞানের বই। যে দোকানে তাদের বাঁধাইখানার বইপত্র বিক্রি করা হতো, সেই দোকানেরই একজন গ্রাহক তাকে এক বিখ্যাত বিজ্ঞানী স্যার হামফ্রে ডেভির বক্তৃতা শোনার সুযোগ করে দিলেন। শোনার পর তিনি হামফ্রের বক্তৃতার উপর একটি নোট তৈরি করলেন। তারপর সেই নোট খাতা পাঠিয়ে দিলেন স্যার হামফ্রির কাছে। তার নোট পড়ে তো তিনি মহা খুশি। ফ্যারাডেকে তিনি ডেকে পাঠালেন এবং তার সঙ্গে কাজ করার সুযোগ করে দিলেন। পরে ফ্যারাডে পুস্তক বাঁধাইখানার চাকরি ছেড়ে দিয়ে সোজা চলে এলেন হামফ্রে ডেভির ল্যাবরেটরি। সায়েন্সে কি শিখলাম যে ভালো ব্যবহার, হ্যাঁ না, মানে সবাই বন্ধু বা এরকম কিছু। দেখো বিজ্ঞানে কিন্তু একটা রাইভালরি আছে। রাইভালরি মানে কি বলতো? এনিমি, শত্রুতা, ঠিক আছে? সেটাও দরকার, কারণ শত্রুতা সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে কি উন্নতি হয় না, হ্যাঁ কি না? তাহলে সেরকম একটা স্টোরি আমাদের আজকে মানে দাদা পড়ে শোনাচ্ছে। আরেকজনেরও নাম আমি যেহেতু হবে তোমরা যারা মানে বিশেষ করে ছোট ইংলিশটা যত বুঝবে না, তাই নামটা বলে দিই। এই নামটাও তোমরা পড়বে, তোমরা স্টোরিটা জানো কিনা জানি না। স্যার জন ডাল্টন, ঠিক আছে? তাহলে স্যার জন ডাল্টনের সাথে অ্যাভোগাড্রোর যে একটা কনফ্লিক্ট ছিল, ঠিক আছে, সেটাও তোমাদের একটা জানা দরকার। এটাও তো আমরা সবাই নতুন জানি না আদৌ কাউর এটা জানা ছিল কিনা, ঠিক আছে? তো আমরা রিকোয়েস্ট করছি আমাদের তুমিদাকে এটা পড়ে শোনানোর জন্য। However, there was no much importance or regards for his hypothesis at the time of death. There were several reasons at that time. John Dalton opposed and didn't accept the hypothesis, the general lack of difference between atoms and molecules. Besides all, there was a time a general skepticism about the real existence of atoms. Avogadro argued that the gases like oxygen and hydrogen can exist as molecules with 2 atoms, not 1. This new knowledge from Avogadro made the provocation, and it seemed to be a challenge to the widely accepted indivisible atomic theory of John Dalton. There were many conferences, arguments, seminars, etc. regarding this contradiction. Avogadro continued to ascertain his discovery is accurate through different papers on the subject as well as other chemical research. His hypothesis got the vindication very late after his death in 1860. It was when Stanislav Cannizzaro clarified a system of atomic weight determined using Avogadro's work. Then only his hypothesis has been accepted without doubt. Thus, his ideas on molecular nature of the simple gases have been proved to correct. Avogadro's hypothesis paved the way for the rise of the concept, the gram molecular weight, that is, a mass of substance equal to its molecular weight analyzed in grams. ক্যানিজারো, জন ডাল্টন এবং আমরা যার সম্বন্ধে বললাম অ্যাভোগাড্রো, ওনার সম্বন্ধে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, তাহলে এই নামগুলো থেকে আমরা কি শিখলাম দেখছো? এনারা পরস্পর কানেক্টেড, হ্যাঁ কি না? ঠিক তাই, বুঝলে? আমরা অনেক সময় ভাবি কি যে আরে ওটা তো ওই দাদা, ওটা তো ওই দিদি করছে, ওটা তো ওই স্যার করে। ব্যাপারটা ওরকম না, ব্যাপারগুলো পরস্পর কানেক্টেড। আমরা যদি সেই কানেকশনটা খুঁজতে পারি, এবং তাই আমাদেরকে সেইভাবেই কাজ করতে শিখতে হয়, সেভাবে একসাথে থাকতে শিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, যেগুলো শান্তি বিঘ্নিত করে চলেছিল
তিনি যেভাবে এর সমাধান করেছিলেন তা তার উক্তিতেই শোনা যায়। আমি টেবিলে বসে এক পাঠ্যপুস্তক রচনার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু ঠিকমতো মনোনিবেশ হচ্ছিল। আমার ভাবনা চিন্তা সুদূর পরিক্রমা করছিল, পরমাণুরা আমার চোখের সামনে নৃত্য করছে। আমার মনোচক্ষু লম্বা লম্বা শাড়িতে তাদের সাপের মতো এদিক ওদিক করতে দেখতে পাচ্ছি, কিন্তু হঠাৎ একটি সাপ তার নিজের লেজ মুখের মধ্যে পুড়ে আমার চোখের সামনে বৃত্তাকারে ঘুরতে লাগলো, যেন আমাকে জ্বালানোর জন্য। আমি যেন এক বিদ্যুৎ ঝলকে চেকে উঠলাম। এই দৃশ্য কেকুলের মনে দানাত বেঁধে ধারণা জন্ম দিল যে কার্বনের শিকল বৃত্তির আকারে আবদ্ধ হতে পারে। কেকুলের কথানুসারে হয়ে রসায়নবিদরা বেনজিনের গঠনে এইভাবে রূপ দিলেন। জৈব রসায়নে বেনজিন বলয়ের এক বিরাট ভূমিকা। বলয়ে কার্বন পরমাণুর সংখ্যা বিভিন্ন হতে পারে, বলয়গুলি মিলিতভাবে নানাবিধ জ্যামিতিক রূপ নিতে পারে। কার্বনের খোলা শিকলের বেলায় যেমন বলয়ের ক্ষেত্রেও তেমনি বহুবিধ বিভিন্ন গঠনশৈল আছে। জৈব রসায়নের বইতে সঙ্গে জ্যামিতির বইয়ের কিছু সাদৃশ্য আছে, কেননা জ্যামিতিক নকশা অনুকূল জটিল জৈব গঠনের গঠনশৈল সংকেতগুলোতে বইয়ের প্রায় প্রত্যেক কথায় দেখা যায়। শুরু করছে আমাদের ভালো লাগবে। 1778 সালের অক্টোবর মাসে প্রিসলি প্যারিস আসেন এবং ল্যাভিসিয়ার এর সাথে সাক্ষাৎ করে তার ফ্লজিস্টন রোহিত বায়ু সংক্রান্ত পরীক্ষার ব্যাপারে আলোচনা করেন। ল্যাভিসিয়ার ওই পরীক্ষাগুলি পুনরায় করে দেখেন এবং ফ্লজিস্টন রোহিত বায়ু ধারণাকে নেহাত অর্থহীন বলে বুঝতে পারলেন। তিনি আরও বলছিলেন যে বায়ুর এক অংশ ধাতুর সাথে সংযুক্ত হয়ে ধাতুভাষ্য সৃষ্টি করছে। নতুন সৃষ্ট গ্যাসের মধ্যে যে কোনো বস্তু দ্রুত ও সহজভাবে উঠতে পারে, কারণ বায়ুর যে অংশ দহনে সাহায্য করে না তার দ্বারা বায়ু লঘুতা প্রাপ্ত হয় এবং বায়ু দ্রুত দহনের সহায়ক। 1778 সালের মধ্যে ল্যাভিসিয়ার এর ধ্যান ধারণা পরিষ্কার হয়ে ওঠে। তিনি প্রথম রসায়ন বিজ্ঞানী। তিনি বললেন যে বায়ু হচ্ছে দুটি গ্যাসের সংমিশ্রণ, একটি দহন সহায়ক, অন্যটি সহায়ক নয়। 1779 সালে ওই সহায়ক গ্যাসটির গ্রিক শব্দের অনুসরণে নাম দিলেন অক্সিজেন। গ্রিক শব্দের অর্থ অ্যাসিড উৎপাদক। অপর অসহায়ক অংশের নাম দিলেন অ্যাজোট, গ্রিক অর্থ প্রাণহীন। 1790 সালে চ্যাপ্টার গ্যাসটির নাম দেন নাইট্রোজেন। এতৎসত্ত্বেও ল্যাভিসিয়ার এর চরিত্রে নৈরাশ্যজনক এক দুর্বলতা ধরা পড়ে। তিনি অক্সিজেন আবিষ্কারের ক্ষেত্রে প্রিস্টলির নাম কোনোভাবে উল্লেখ করেননি, উল্টে এমন ধারণা সৃষ্টিতে আপ্রাণ চেষ্টা করেছেন যেন তিনি অক্সিজেন মৌলটির প্রকৃত আবিষ্কর্তা। প্রিস্টলি এ ব্যাপারে অবদানকে যৎ সামান্য এবং গুরুত্বহীন বলে উল্লেখ করছেন। প্রিস্টলির রসায়ন চর্চার প্রয়াসকে বাল্যকিল্য সুলভ বলে তাচ্ছিল্য করেছেন। প্রিস্টলি তার পরীক্ষাগত সাফল্যের ফলাফলের প্রকৃত তাৎপর্য বুঝতে পারেননি, যা ল্যাভিসিয়ার পেরেছিলেন। তাই ল্যাভিসিয়ার অক্সিজেন আবিষ্কারের কৃতিত্বটুকু ছাড়া কোনো আনুষঙ্গিক সমস্ত ব্যাপারে প্রশংসা দাবি করতে পারেন। তার কোনো একটি মৌলিক পদার্থ আবিষ্কারের কৃতিত্ব অর্জনের প্রতি ঐকান্তিক আকাঙ্ক্ষা ছিল। এই দাদাকে তোমরা মনে হয় সবাই চিনো, অলরেডি বইও পড়লো। রণজয় দা তোমাদের অন্যতম প্রিয় টিচার। আচ্ছা, আর ও হলো ঋতিকা। আচ্ছা, ঋতিকার সঙ্গে আমাদের সিএসএস এর একটা খুব সুন্দর কানেকশন আছে। ও ক্লাস 8-এ পড়ে। কানেকশনটা এইটা, অব্রতা আছে, অব্রতাকে তোমরা চেনো। অব্রতা ও টিচার, অব্রতার কাছে অঙ্ক পড়ে। রণজয় দা ওর টিচার, রণদার কাছে ফিজিক্স পড়ে, আমার কাছে কেমিস্ট্রি পড়ে। আবার অব্রতা রণজয় দা আমার স্টুডেন্ট। তাহলে এটা ও একদম বলতে পারে একটা পেটেন্টেড সিএসএস এর স্টুডেন্ট, ঠিক আছে? ওর সব টিচারই সিএসএস এর টিচাররা, ঠিক আছে? তো যাক, আজকে ওকে এই ইন্ট্রোডিউস করার জন্য আমরা ডাকিনি। ওকে ডাকার পেছনে উদ্দেশ্য কি? ওকে ডাকার পেছনে এটাই উদ্দেশ্য, একটা কম্বাইন্ড একটা পারফরমেন্স আমরা মানে করবে। এই জিনিসও খুব একটা দেখা যায় না। কেন? ধরো যে গান করে সেই গানের দাদার সঙ্গে গান হয়, তাই না? যে দিদি নাচে সেই দিদির সঙ্গে অনেকে নাচে, কিন্তু ফিজিক্সের টিচারের সঙ্গে তার স্টুডেন্ট বাজনা বাজাচ্ছে এরকম খুব একটা দেখা যায় না, ইনক্লুডিং এরকম একটা বিজ্ঞানীর জন্মদিনে। তো সিএসএস বরাবরই এতে বিশ্বাস করে নতুন কিছুতে। তো ওরা দুজন একসঙ্গে একটা পারফরমেন্স করবে, ঠিক আছে? দাদা বাঁশি বাজাবে এবং ও তোমাদের সমবয়স্ক, কাউকে থেকে ছোটো, কাউকে একটু বড়, শুনলে এইটে পড়েও, ঠিক আছে? ও গিটার বাজাবে। আমিও জিনিসটা শুনিনি এবং কিন্তু আমি এইটুকু জানি ওরা দুজন করছে যখন এটা দারুণ হবে, তোমরা উপভোগ করো। এই পারফরমেন্সটা হয়ে গেলে তোমাদের আমি মানে কাজ তো চলবেই, আমি তাও 8-10 মিনিট থাকতে বলবো। তারপর যদি তোমাদের তাও যাওয়ার থাকে তোমরা যেতে পারো।
কিন্তু এইটা হয়ে যাক, তোমরা দেখতে পাবে। আমি তো চাই থাকুক কাজটা, যদি কোনো শিক্ষা জ্ঞান চাই হোক, ঠিক আছে, কিন্তু এটা হোক, তাহলে তোমরা নমস্কার। কবি সন্দীপ ঘটকের লেখা কবিতা রসায়নের সারাংশ। তোমার কেমিস্ট্রি যা হয়েছে তা ভালোই হয়েছে, এতে ব্যাচে যা হচ্ছে তা ভালোই হচ্ছে, পরীক্ষায় যা হবে তা ভালোই হবে। তুমি কেমিস্ট্রি কতটুকু শিখেছো যে তুমি কার্য? তুমি আগের সেলের ব্যাচ থেকে কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি নিজে কোনো নোটস বানিয়েছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা শিখেছো এই ব্যাচ থেকেই শিখেছো, আর যা দিয়েছো এইখানেই পরীক্ষা দিয়েছো। তুমি আজ যেখানে বসে আছো কাল সেখানে অন্য কেউ বসেছিল, পরশু আবার অন্য কারো জায়গা হয়ে যাবে। শিক্ষক পরিবর্তনই টিউশনের নিয়ম। নমস্কার। জল, ঠিক আছে, মানে কেনা জল। এবার তোরা বলতে পারিস অন্য কিছু থাকতে পারে, তো আমি প্রমাণ দেখানোর জন্য একটা সিলো খুলি, ঠিক আছে। সবাই মিলে খা, আমার খালি বোতল লাগে একদম। তাহলে বোঝা যাচ্ছে ফির যে জিনিসই ভারতবর্ষ পাবে তাই খাবে, তাতে জল পেলেও খাবে এবং শেষও করে দেবে। ভারতবর্ষের এই আলাদা ক্ষমতা, যে কোনো বোতল শেষ করে দিতে পারে একসঙ্গে দেওয়া হলে। আচ্ছা, তো এর মধ্যে জল ছিল, আমি জলটাকে ফাঁকা করে নিয়েছি কারণ আমার ফাঁকা বোতলটা লাগে, ঠিক আছে। এর মধ্যে আমি বাড়ি থেকে বেকিং সোডা একটুখানি এনেছিলাম, তো আমি এটার মধ্যে একটুখানি জল মেশাচ্ছি। জলটা মিশিয়ে নিলাম। এবার যেটা করবো, এই ফাঁকা বোতলটার মধ্যে আমি একটু ভিনিগার ঢালবো, এটা এর মধ্যে মেশাচ্ছি। ধীরে ধীরে আমরা দেখবো বোতলটা খুলে উঠছে, ঠিক আছে। বাকি রয়েছে, তো আমরা সেটা করবো।
কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যথেষ্টই ভারী গ্যাস, তো সহজে বেরোবে না। তো আমরা এর মধ্যে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে বেস, এর সলিউশন। তো আমরা এর মধ্যে এটা মিশিয়ে একটু আটকে দিলাম, ঠিক আছে? কি হলো, এটার মধ্যে যতটা অ্যামাউন্টে কার্বন ডাই অক্সাইড ছিল সেটা সেই বেসটা কমপ্লিট নিয়ে নিল, শুষে নিয়ে ভেতরটা ভ্যাকুয়াম করে দিল। যার জন্য বোতলটা তুলতে গেল। আরে খোল খোল ওটা এই মালয় देवे रखी बिल्कुल लावाने का